আজকে আমরা পড়ব ৭ ও ৮ অঙ্কের সংখ্যার ধারণা, যেটা আমাদের ক্লাস 6 এর প্রথমে আমরা দেখব যে ৭ অঙ্কের সংখ্যা কোনগুলো। বলছে কি ৭টা অঙ্ক। কটা অঙ্ক? ৭টা অঙ্ক। সেইটা দিয়ে একটা সংখ্যা। তার মানে আমার ওই সংখ্যাতে কটা অঙ্ক থাকবে? ৭টা। ধরো এরকম, ধরো ৭ ৭ ৭ ৭ ৭ ৭ ৭। কটা ৭ আছে? ৭টা আছে। তাহলে এটা কি আমি বলতে পারবো যে ৭ অঙ্কের সংখ্যা? একদম বলতে পারবো। এটাকে যদি আমরা ছোটবেলার মতন লিখি, এটা এককের ঘরের অঙ্ক, এটা দশকের ঘরের অঙ্ক, এটা শতকের ঘরের অঙ্ক, এটা হাজারের ঘরের অঙ্ক, এটা অযুতের ঘরের অঙ্ক, এটা লক্ষের ঘরের অঙ্ক, এটা নিযুত নিযুতের ঘরের অঙ্ক। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। হয়েছে? তাহলে আমরা যদি মনে করি, তাহলে যদি এইটুকু থাকতো তাহলে এটা বলতাম 700। যদি এইটুকু থাকতো তাহলে বলতাম ৭৭,০০০। আর এখানে গোটাটা রয়েছে, তাহলে যদি কথায় প্রকাশ করতে হয় আমাকে এটাকে, তাহলে আমি কি বলবো? যে এটা কত? 77, মানে হচ্ছে ৭৭,০০,০০০। ঠিক বোঝা গেল? তাহলে এটা কি, যে না, এটা হলো ৭৭,৭৭,৭৭,৭77। এবার দেখো, যদি এখানে ছিল কটা? ৭ অঙ্কের সংখ্যা। যদি এখানে থাকতো ৮ অঙ্কের সংখ্যা, তাহলে কি হতো? ৮ অঙ্ক মানে, ধরো ৮ অঙ্ক এরকম লিখছি, ৮ ৮ ৮, মানে কটা ৮ লিখবো? ৮টা ৮ লিখবো, তাই ৮টা ৮ লিখলে এটা কি হবে? একক, এটা হবে দশক, এটা হবে শতক, এটা হবে হাজার, এটা হবে অযুত, এটা হবে লক্ষ, এটা হবে নিযুত, আর নিযুতের পরে হবে কোটি। ঠিক আছে? তাহলে এটাকে কথায় লিখলে কি হবে? এটাকে কথায় লিখলে হবে ৮ কোটি, আমি লিখে দিলাম। হুম? এটাকে কথায় লিখলে কি হবে? ৮ কোটি ৮৮,০০,০০০ ৮৮,৮88। এই হবে। তাহলে তোমরা বুঝতে পারলে যে ৮ অঙ্কের সংখ্যা আর ৭ অঙ্কের সংখ্যা জিনিস। বেশ, চলো। এবার ধরো একটা, যে কোনো একটা ৭ অঙ্কের সংখ্যা নিচ্ছি, আর একটা ৮ অঙ্কের সংখ্যা নিচ্ছি। ঠিক আছে? যে কোনো একটা ৭ অঙ্কের সংখ্যা, একটা ৮ অঙ্কের সংখ্যা নিই।
ঠিক আছে? এবার এখানে একটা প্রশ্ন আসে, যে প্রশ্ন হচ্ছে স্থানীয় মান। ঠিক আছে, এবার আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এখানে চারের স্থানীয় মান কত? চারের স্থানীয় মান কত এইটাতে? কত হবে গো? চার কততে বসে রয়েছে? ঠিক আছে, দেখি। এককে, দশকে, শতকে, হাজারে, অযুতে, লক্ষে, নিযুতে। ঠিক, তাহলে চার কততে বসে রয়েছে? চার হাজারে বসে রয়েছে, তাহলে তার স্থানীয় মান কি হবে? 4000 হবে, তাই না? আবার ধরো এখানে বের করছি আমি, যে ছয় স্থানীয় মান বের করবো। ছয় স্থানীয় মান কত? আমি আরেকবার সংখ্যাটা লিখে নিই, দাঁড়াও। 6, 2, 3, 4, 5, 3, 1। ঠিক আছে, এবার ধরো ছয় স্থানীয় মান লিখবো। ছয় এখানে বসে আছে, ছয়ের পরে কতগুলো সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। ছটা সংখ্যায় তুমি ছটা জিরো লিখে দেবে। এটা হলো ছয় স্থানীয় মান। এবার আসল মান কি? অ্যাকচুয়াল ভ্যালু কি? ছয়ের ভ্যালু তো 7 হবে না কখনো। না, ছয়ের ভ্যালু 60 লক্ষ হবে? কখনো হবে? হবে না। তাহলে ছয়ের আসল মান কি? এটা হচ্ছে ছয়ের আসল মান। ঠিক, আচ্ছা। এবার ধরো এখানে তোমাকে তিনের বের করতে বললে, এটা হচ্ছে ছয়ের বের করতে দিয়েছিল, এবার ধরো তিনের বের করতে দিল। তিনের কিভাবে লিখবে? তিনের দেখো এখানে এখানে একবার তিন আছে, আর একবার তিন আছে, দুবার তিন আছে, তা তিনের দুটো স্থানীয় মান পাবো আমি, তাই না? প্রথম স্থানীয় মান কি হবে? ধরো এইটাকে নিয়ে করছি, কটা হবে? তিন। কটা শূন্য হবে তারপরে? চারটে শূন্য হবে। এটা একটা, আর একটা কি হবে? বলো, আর একটা কি হবে? আর একটা হবে এইটা, তাই তো? এবার তিনে আসল মান কি হবে? শুধু তিন। ঠিক সেম ভাবে 8 নম্বরের জন্য তাই হবে। ধরো নয়ের বের করতে বলবো, তো নয়ের কি করে স্থানীয় মান হবে? নয়ের স্থানীয় মান হবে, নয় লিখবো, তারপরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য, 1, 2, 3, 4, 5, 6, 7। স্থানীয় মান নয়ের আসল মান কি? নয়। ঠিক, ভেরি গুড। একটা প্রশ্ন দিয়েছে, যেখানে বলছে সংখ্যা 2, 7, 9, 4, 6, 1, 3, 8। ঠিক, এর মধ্যে বলছে 9 এর স্থানীয় মান কত? 9 এর স্থানীয় মান কত? আর প্রকৃত মানের পার্থক্য কত? তাহলে লিখি, 9 এর স্থানীয় মান 9, 1, 2, 3, 4, 5। কটা শূন্য হবে? 5টা শূন্য। 2, 3, 4, 5। ঠিক আছে, এবার 9 প্রকৃত মান। 9 এর প্রকৃত মান 9। বলছে পার্থক্য কত? পার্থক্য করতে গেলে আমরা কি করি? আমরা বিয়োগ করি, মানে সাবট্রাকশন।
ঠিক? তাহলে বিয়োগ করে ফেলি। বিয়োগ করলে কত হয় দেখি। তাহলে আমরা লিখব স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য এত। এইটা হচ্ছে আমার উত্তর। ঠিক? দিয়ে আমরা লিখবো অতএব, দিয়ে আমরা উত্তরটা লিখব। বোঝা গেল? সোজা ছিল? বেশ। চলো পরের প্রশ্নে যাই। এবার এই প্রশ্নগুলো যখন তুমি করবে, আমি করার আগে তুমি পজ করবে ভিডিওটা। ঠিক? তুমি ভিডিওটা পজ করে নিজে করার চেষ্টা করবে। তারপরে আমি কি করছি সেইটা দেখবে। ওকে? বেশ। হলো? যেহেতু এবার নিশ্চয়ই তুমি চেষ্টা করে নিয়েছো নিজে। এবার আমি করি নাকি? তোমাকে একটা আগে এক্সাম্পল দিই যে এখানে আমাকে বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখার জন্য। ওকে? একটা এক্সাম্পল দিই। ধরো আমি একটা সংখ্যা নিলাম, 6, 9, 2, 3, 1, 0। ঠিক আছে? আর 8, এটা নিলাম, একটা 7 অঙ্কের সংখ্যা নিলাম। আমাকে বলছে এই কটা সংখ্যা থেকে আমাকে ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা আমাকে লিখতে হবে। মানে এই যে সংখ্যাগুলো আছে এগুলোকে আমি সাজাবো, আমি সাজিয়ে এমন একটা সংখ্যা করতে হবে যেটা সব থেকে ছোট, আর সাজিয়ে আমাকে তৈরি করতে হবে। কিন্তু আমাকে আরো একটা জিনিস বলেছে, ক্ষুদ্রতম 7 অঙ্কের সংখ্যা আমাকে বানাতে হবে। 7 অঙ্কের সংখ্যা। ঠিক আছে? বেশ। আচ্ছা, এবার ধরো 7 অঙ্কের সংখ্যা আমাকে বানাতে হবে। আমি 7টা ঘর লিখে নিচ্ছি। হলো? আচ্ছা, এটা ধরো, এটাতে ধরো বৃহত্তম করবো আর উপরটাতে ক্ষুদ্রতমটা করবো। বেশ। এবার বলো, আমাকে ক্ষুদ্রতম করতে গেলে, হুম, আমাকে যদি তাহলে আমি এই যে প্রথম ঘরটা আছে আর এই যে শেষ ঘরটা আছে, প্রথম ঘরে আমি কি কোন সংখ্যাটা বসানোর চেষ্টা করবো? সব থেকে ছোট সংখ্যাটা নাকি সব থেকে বড় সংখ্যাটা? তুমি নিশ্চয়ই বলবে যে না, ছোট সংখ্যাটাই আমি বসানোর চেষ্টা করবো। তাহলে তুমি বলো তো যে না, সব থেকে ছোট সংখ্যা 0 আছে, 0 আছে। কিন্তু এবার ভেবে দেখো যে যদি তুমি এখানে 0 বসিয়ে দাও তাহলে তো সংখ্যাটা তাহলে সংখ্যাটা তো 6 অঙ্কের হয়ে যাবে। 7 অঙ্কের কি থাকবে? 7 অঙ্ক থাকবে না। মানে ধরো তোমার কাছে 100 টাকা আছে, তো তুমি বললো আমার বলো না তো, তাই না? আমি শূন্য মানে আমি শূন্য দিকে তো সেইভাবে আমি এখানে দিয়েও বসাতে পারি। তাই তো? তাহলে আমাকে এখানে 0 ছাড়া অন্য যে ছোট সংখ্যাটা সেটা বসাতে হবে। অন্য ছোট সংখ্যা কি আছে?
তারপরে ছোট সংখ্যা কি আছে? নয়। নয় ক্ষুদ্রতম হয়ে গেল। এবং বৃহত্তম, বৃহত্তমতে যেটা ক্ষুদ্রতম লিখেছি সেটাকে উল্টো করে দিই। প্রথমে ৯ বসিয়ে দিই, তারপরে ৮ বসিয়ে দিই, তারপরে ৬ বসিয়ে দিই, তারপরে ৩ বসিয়ে দিই, তারপরে ২ বসিয়ে দিই, তারপরে ১ বসিয়ে দিই, তারপরে 0 বসিয়ে দিই। এবার তো তুমি আমাকে বলবে যে 0টা তো ছিল, 0টা কেন বসালাম না? তাই না? এবার দেখো, বৃহত্তম করতে গেলে কি করতে হবে? যে প্রথম ঘরটা, এখানে সবথেকে বড় সংখ্যাটাকে বসাবো। আর এর মধ্যে সবথেকে বড় সংখ্যা প্রথমে বড় বসাবো, তারপরে ছোট দিকে যাবো। বড় সংখ্যা সবথেকে ৯ ছিল। ৯ পরে বড় সংখ্যা ছিল ৭ ছিল। তারপরে বড় সংখ্যা ছিল ৬ ছিল। তারপরে বড় সংখ্যা ৩, তারপরে বড় সংখ্যা ২, তারপরে বড় সংখ্যা ০। এইভাবে বসিয়েছি। বুঝতে পারলে? বেশ। এবার তাহলে এইখানটা সলভ করি। ঠিক আছে? প্রথমে বলছে আমাকে বৃহত্তম বের করতে হবে। ঠিক আছে? আমি প্রথমে এখানে বৃহত্তম করব। এখানে আমি ক্ষুদ্রতম করব। আচ্ছা, বৃহত্তম করতে গেলে আমাকে কি লিখতে হবে? প্রথমে বড় সংখ্যাটা লিখতে হবে। তা ৯ লিখি প্রথমে। তারপরে বড় সংখ্যা কি আছে খোঁজো। তারপরে বড় সংখ্যা আছে ৭। ৭ লিখি। তারপরে বড় সংখ্যা আছে ৬। ৬ লিখি। তারপরে বড় সংখ্যা আছে ৬। ৬ লিখি। তারপরে বড় সংখ্যা ৫। ৫ লিখলাম। দেখো আবার একটা ৫ আছে। ৫ লিখলাম। তারপরে লিখব ৩। তারপরে লিখব ২। হয়েছে? এবার ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কি আছে? প্রথম ক্ষুদ্রতম সংখ্যা, সবথেকে ছোট সংখ্যা কি আছে এর মধ্যে? ২ আছে। ২ কে আগে লিখি। তারপরে সবথেকে ছোট ৩ আছে। ৩ কে আগে লিখি। তারপরে ৫ আছে। ৫ কে লিখে ফেলি। আবার দেখো একটা ৫ আছে। ৫ কে লিখে ফেললাম। তারপরে কি আছে? ৬ আছে। ৬ কে লিখলাম। আবার একটা ৬ আছে। ৬ কে লিখলাম। তারপর আবার ৭ আছে। আর লাস্টে ৯ আছে। এবার দেখো যে এই যে বৃহত্তম সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা একটা অন্যটার উল্টো না? দেখো এখানে শেষে ২ লিখেছিলাম, এখানে প্রথমে ২ লিখেছি। এখানে ফার্স্টে ৯ লিখেছিলাম, এখানে শেষে ৯ লিখেছি। বুঝতে পারলে? মানে করতে করতে একটুখানি শর্টকাট তুমিও করে নিতে পারো। এবার এ হলো সি এরটা করো। বাকি দুটো হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? চলো। এবার দেখো বৃহত্তম সংখ্যা করতে গেলে কি প্রথম বড় সংখ্যা কি আছে? ৯। ৯ কে লিখলাম। তারপরে বড় সংখ্যা কি আছে খোঁজো। এ দেখো ৭ আছে। ৭ কে লিখলাম। তারপরে বড় সংখ্যা কি আছে? তারপরে ৫ আছে। তারপরে কি আছে? ৩ আছে। তারপরে আছে ২। তারপরে আছে ১। তারপরে আছে, ঠিক? এবার ক্ষুদ্রতম হতে গেলে, ঠিক আছে? ক্ষুদ্রতম হতে গেলে কি আছে এখানে? তুমি বলবে যে সবথেকে ছোট সংখ্যা 0 আছে। 0 কে লিখবো।
কিন্তু 0 কে তো তুমি লিখতে পারবে না, কারণ তোমার তো প্রশ্নে বলে দিয়েছে 8 অঙ্কের। 0 কে লিখে দিলে তো এটা 8 অঙ্ক হবে না, সেটা হয়ে যাবে 7 অঙ্ক। তাই আমরা প্রথমে শূন্যকে লিখবো না, কি তাই তো? তাহলে প্রথমে শূন্যর থেকে বড় সংখ্যা কি আছে? 1 আছে, 1 কে লিখবো। এবার আমরা শূন্যকে লিখতে পারি। 1 কে লিখলাম, শূন্যকে লিখলাম, তারপরে বড় সংখ্যা কি আছে? 2। তারপরে বড় সংখ্যা কি আছে? 3। তারপরে বড় সংখ্যা কি আছে? 5। তারপরে বড় সংখ্যা কি আছে? 6। তারপরে বড় সংখ্যা কি আছে? 7। তারপরে বড় সংখ্যা কি আছে? 9। হলো অ্যান্সার। বুঝতে পারলে? চলো পরের অঙ্কে যাই। বলছে কথায় লিখি। কথায় লেখা কি খুব কঠিন? খুব সোজা। একটা আমি করছি, আর একটা তোমার কাছে। বিয়েরটা আমি করবো, ঠিক? এই দেখো সংখ্যাটা আমি লিখে নিই। 9, 6, 5, 8, 4, 2, 3, 6। প্রথমটা কি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমি কি লিখবো? অকোটি, 9 কোটি। কোটি স্থানে কোন সংখ্যাটা আছে গো? 9 আছে, তো আমি লিখবো 9 কোটি। কত লক্ষ? 6 আর 5, 65, মানে 65 লক্ষ। 65,84,000। 236। ঠিক? এটা তাহলে তুমি করতে পারবে। এটা একক, দশক, এটা শতক, এটা হাজার, এটা অযুত, এটা লক্ষ। এটা লক্ষ, এটা ঠিক। এটা তাহলে তুমি নিজেই করতে পারবে। এর পরেরটাতে যাই। এবার ধরো আমি এইটা করছি, বিয়েটা। তুমি কিন্তু পজ করবে, তুমি নিজে পজ করবে। পজ করে তুমি নিজে চেষ্টা করবে, না না হলে তারপরে দেখবে। ঠিক আছে? প্রথমে বলছে 33 কোটি। 33 কোটি। কোটির পরে লক্ষ হয়, 33 লক্ষ। লক্ষের পরে হাজার হয়, 33,000। 33,000। কোটির ঘর যা ছিল লিখে দিয়েছি। এটা দেখো এবার, আমি এইভাবে আগে লিখে নিই। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। লিখে নিলাম। ঠিক আছে? এবার দেখো 33 কোটি, ঠিক? 33 লক্ষ। 33 লক্ষ মানে কি হবে? নিযুতের ঘরে একটা যাবে, লক্ষের ঘরে একটা 3 যাবে। 33,000 মানে হাজারের ঘরে একটা 3 যাবে, অযুতের ঘরে একটা 3 যাবে। 33 মানে এককের ঘরে একটা 3, দশকের ঘরে একটা 3। শতক বলেছে কিছু? এই যে এমন আগের অঙ্কটাতে শত লেখা আছে, এখানে কিছু শত লেখা আছে? কিচ্ছু লেখা নেই কিন্তু। তাহলে কি হবে? শূন্য। তাহলে আমার উত্তর কি হবে?
তিন 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 শূন্য তিন তিন। তাহলে এটা কত অঙ্কের সংখ্যা হলো? এটা 9 অঙ্কের সংখ্যা। ঠিক। এবার দেখো এটাও করি। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, 78, হাজারে কিছু সেভেন এইট জিরো এইট জিরো এইট হবে। বোঝা গেছে? তাহলে এটা কত অঙ্কের সংখ্যা? এটা 7 অঙ্কের। বেশ, চলো এবার বলছি ঊর্ধ্বক্রম লেখার চেষ্টা করি। ঊর্ধ্বক্রম মানে উপর দিকে উঠছে। ঠিক আছে, মানে ধরো এরকম এই ভিডিওটা ধরো 0 দিয়ে এরকম করে ভিডিও দেখার পরে তোমার নলেজ এরকম বেড়ে গেল, তুমি এখানে 100-এ পৌঁছে গেলে। বুঝলে? এটা কি ঊর্ধ্বক্রম, ইংরেজিতে বলে অ্যাসেন্ডিং অর্ডার। আচ্ছা, এবার দেখো আমাকে লিখতে হবে ছোট থেকে বড়, মানে সবার আগে ছোট সংখ্যাটা লিখবো। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি যে এটা 7 অঙ্কের সংখ্যা, এটাও একটা 7 অঙ্কের সংখ্যা, এটাও একটা 7 অঙ্কের সংখ্যা, এটা একটা 7 অঙ্কের সংখ্যা। ঠিক আছে, তুমি গুনে নিয়েছো সবকটা 7 অঙ্কের সংখ্যা। এবার সব থেকে প্রথমে ছোট যেটা ছোট হবে, প্রথম যে সংখ্যাটা ছোট হবে মানে এইটা যার ছোট হবে সেটা সব থেকে ছোট। তাহলে আমার টাই হচ্ছে কোথায়? এইটা আর এইটার মধ্যে, আর এইটার এটার মধ্যে। এটা তো দেখতে পাচ্ছি এই দুটোর মধ্যে একটা সব থেকে বড় হবে আর একটা তার থেকে একটু ছোট হবে, আর এই দুটোর মধ্যে একটা সব থেকে ছোট হবে। ঠিক আছে, তাহলে প্রথম যেটা সংখ্যা ছোট হবে তার প্রথম অঙ্ক হবে 4। এবার তারপরেরটাকে কম্পেয়ার করি, এখানে 2 আছে, এখানে 0 আছে, তাহলে 0 ছোট, তার মানে কি এটা হবে সব থেকে ছোট, এই সংখ্যাটা হবে সব থেকে ছোট। তারপরে হবে এই সংখ্যাটা। একইভাবে আমি এটাকেও কম্পেয়ার করব, প্রথমে 8 হবে, তারপরে দেখব এটা বড় নাকি এইটা বড়। অবভিয়াসলি এটা বড়, তাহলে কি এই সংখ্যাটা হবে ছোট, তাহলে এটাকে আগে লিখবো। মানে আমাকে ছোট সংখ্যাকে আগে লিখতে হবে, তারপরে লিখবো এইটা। হলো ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড়র দিকে আমি সাজালাম। বেশ, আচ্ছা এবার এখানে বলছে অধক্রমে সাজাতে। তুমি অধক্রমে সাজাতে গিয়ে দেখতে পাচ্ছ যে এখানে সবকটা সংখ্যাই 8 অঙ্কের সংখ্যা। সবকটা কত অঙ্কের সংখ্যা? 8 অঙ্কের সংখ্যা। তাহলে আমি আগের মতনই বিচার করব যে প্রথমে সব থেকে বড় প্রথম সংখ্যাটা যেটা থাকবে এই যে 3 3 3। ঠিক আছে, তাহলে সবকটাই প্রথমে 3 আছে, 3 থাকলো। এবার তারপরের সংখ্যাটা কি হবে? তারপরের সংখ্যাটা যার বড় হবে, 72 আছে, এখানে 60 আছে, এখানে 9 আছে, তাহলে 74টা হবে। মানে এই গোটা সংখ্যাটা হবে সব থেকে বড়।
একটা। তারপরে থাকবে এই যে 60-এরটা, এটা ফার্স্ট, এটা সেকেন্ডে লিখবো, এটাকে থার্ডে লিখবো, আর এই বেচারাকে ফোর্থে লিখবো। এ কোনো মেডেল পাবে না, ফার্স্ট সেকেন্ড থার্ডই শুধু মেডেল পাবে। Jokes apart. হলো? আচ্ছা, এবার আসছে ভাগ করা। এটা খুব সম্ভবত তোমার নিচে করি 2 থেকে দেওয়া। ঠিক আছে? তুমি নিজে চেষ্টা করবে, তারপরে আমি করব। এবার তুমি ভিডিওটা পজ করে নিজে চেষ্টা করো। আমাকে বলছে এই সংখ্যা থেকে এটা ডিভাইড করতে। কি করে করব? আমি ডিভিশনে যাব। তোমার একটা জিনিস মনে হতে পারে যে এত বড় সংখ্যাকে আমি কিভাবে ভাগ করব, আর তারপরে এত একটা বড় সংখ্যা দিয়ে, মনে হতে পারে তো। বেশ, তাহলে দেখি চলো। আচ্ছা, তুমি দেখো এখানে আছে 516। এখানে যদি প্রথম 3টে সংখ্যা নিই ভাগ করার জন্য, মানে বিয়োগ করার জন্য, তাহলে কি হবে? হবে না। তাহলে প্রথম 4টে সংখ্যাকে আমাকে নিতে হবে। ঠিক? আচ্ছা, তুমি বলো তো যে কত, 5-এর সাথে কত গুণ করলে আমার 30 আসে? 6 গুণ করলে 30 আসে, তাই তো? আচ্ছা, তোমার যদি 16 ঘরের নামটা মনে থাকে, তাহলে তুমি আমাকে চট করে বলো তো যে 16, 6 16 কত হয়? 96 হয়। হয়তো? বেশ, এবার দেখো, যদি আমি, তাহলে আমি ভাবছি যে আমি 6 দিয়ে ভাগ করবো, মানে 6 দিয়ে, 6 থাকবে এখানে ভাগফলে। হবে কিনা দেখি আগে। হবে না, তার কারণ 516 ইন্টু 6, 6 6 36, আর থাকলো 3, 3 6 9 96, আর এখানে 30, তাই তো? তাহলে এটা কি বড় হয়ে যাচ্ছে? তো হবে না তাহলে। তাহলে আমাকে কত দিয়ে করতে হবে? 5 দিয়ে করতে হবে। 516 ইন্টু 5, মানে হচ্ছে 0, হাতে থাকলো 3, 5 একে 5, আর 3 এ 8, আর 5 এ 25। তাহলে হবে 25, 80, 3, 6, 6 4, 463, এখানে একটা 9 নামবে, আর এটা হবে 5। তাই তো? এখানে ছিল 5। বেশ, এবার তুমি আমাকে বলো যে এরপরে কোন সংখ্যাটা দিয়ে ভাগ করা যেতে পারে। তাহলে আমি দেখলাম যে 5 আর 516কে গুণ করে 25 আর 80, মানে 2580 বের হচ্ছে। তাহলে নিশ্চয়ই 5-এর থেকে বড় সংখ্যা দিয়ে করব, তাই তো? এবার তাহলে সেই সংখ্যাটা কত হবে? আমি কি 6 দিয়ে গুণ করে দেখবো, 7 দিয়ে গুণ করে দেখবো, 8 দিয়ে গুণ করে দেখবো, করতে করতে যাব? কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। তাহলে কিভাবে করব? এইভাবে করব। 516, আমি এটাকে ধরে নিচ্ছি 500। মনে রাখবে আমি কিন্তু 16 কম ধরেছি। ঠিক আছে? 500। আচ্ছা, 500 ইন্টু যদি 9 করি কত হবে গো? 4500 হবে না? এবার আমি 16 কম ধরেছিলাম, তাহলে 16 ইন্টু 9 কত হবে? 9 16
ষোলোর ঘরের নামটা কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, তোমাদের কিন্তু আজকের হোমওয়ার্ক থাকলো যে ষোলোর ঘরের নামতা, ষোলোর ঘরের নামতা, আচ্ছা, ষোলোর ঘরে না, একদম পুরো 16 থেকে 20 অবধি এর নামটা যেন মুখস্থ থাকে। ঠিক আছে, বেশ। এবার তাহলে বলো যে 9 × 16 কত হয়? 144। তাহলে আমি এটার সাথে যোগ করে দিই, যোগ করলে কত হবে? 4 6 4 4। কাছাকাছি হলো তো? 9 দিয়ে ভাগ করতে পারি? পারি? না, পারি না। তাহলে এটা হলো 4 6 4 4, যেটা এটার থেকে একটু বেশি, তার মানে আমি 8 দিয়ে করবো। তাহলে 500 × 8 হচ্ছে গিয়ে 4000, আর 8 × 16 এটা হচ্ছে গিয়ে 128। তাহলে 400, মানে 4128, 4128, 115। ঠিক আছে, 8 নামবে। 8 নামবে। ঠিক আছে, তাহলে এবার নিজে নিজে একটু করো দেখি, এরপরে কত দিয়ে যাবে? এরপরে আমি ডাইরেক্ট যদি 9 দিয়ে নিয়ে যাই, 9 দিয়ে কত বেরিয়েছিল? 4 6 4 4, 4 6 4 4 করলে 4, এখানে হবে, এখানে হচ্ছে 11, 4, তাহলে 7, এর এক এখানে নামলো 7, হবে 4, এর এক এখানে নামলো 0, আর এখানে নামবে 7। আবার দেখো 9 দিয়ে যাবে, 9 দিয়ে গেলে কত হবে? 6, 4 4, তার মানে এখানে হবে 3, এখানে হবে 0, এখানে হবে 1, এখানে হবে 2। ঠিক আছে, এবার দেখো যে 500 × 2 কত হয়? 1000। 16 কত? এটা তো বলতে পারো, 16 32 হয়। অ্যাড করলে কত হবে? 1032। তো 2 দিয়ে ভাগ করলাম, 1032 কেটে গেল। তাহলে এত বড় ভাগটা এবার যদি তুমি প্র্যাকটিস করতে থাকো, তাহলে তুমি পারবে নিজে করতে, পারবে তো? তাহলে এর উত্তর কি হবে? 5 8 9 9 2। ঠিক। আচ্ছা, এবার এই যে অঙ্কটা রয়েছে, এর কনসেপ্টটা আমি তোমাকে বলে দিচ্ছি। এর কনসেপ্টটা হচ্ছে যে এখানে ধরো একটা সংখ্যা দিয়ে গুণ আছে, এখানে একটা সংখ্যা দিয়ে গুণ করা হয়েছে, ঠিক আছে, দিয়ে এইটাকে পেয়েছে। তাহলে এই সংখ্যাটাকে যদি আমি এইটা দিয়ে ভাগ করে দিই, তাহলে এইটা পেয়ে যাব। মানে ধরো 5 × 6 কত হয়? 30। এবার তোমাকে অঙ্ক দিল ড্যাশ ইন্টু 6 = 30। তাহলে আমি এই কোয়েশ্চেন মার্কটাকে বের করার জন্য আমি কি করব? 30কে 6 দিয়ে ভাগ করব, ভাগ করে পেলাম 5, তার মানে হচ্ছে গিয়ে এই কোয়েশ্চেন মার্কে বসছে 5। বুঝতে পেরেছো? এটা তুমি নিজে করবে, কনসেপ্ট বুঝে গেছো? বেশ, পরেরটা দেখি, পরেরটা কি বলছে এই অঙ্কটা। এখানে বলছে যে ডাইরেক্ট ভাগ করতে, এটা তোমার হোমওয়ার্ক, তুমি নিজে করবে। এবার এই অঙ্কটা ধরো তোমাকে বলছে 30 ÷ 5 = 6 হয়।
ঠিক আছে? এবার তোমাকে প্রশ্ন দিল ড্যাশ ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু 6। তুমি কি করবে? 5 এর সাথে কত গুণ করলে 6 হয় বের করবে আগে। বা 5 এর সাথে সরি, আমি ভুল বললাম। 5 এর সাথে কত গুণ করলে 5 এর সাথে 6 গুণ করলে যত হয়, তাহলে সেই সংখ্যাটাকে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমি 6 পাবো। তাই তো? আমাকে কি করতে হবে এখানে, যে এই যে এই সংখ্যাটা আছে 6, 5, 8, 3, 3, এই সংখ্যাটার সাথে 297 কে গুণ করতে হবে। তবে গিয়ে তুমি এই কোয়েশ্চেন মার্কের অ্যান্সারটা পাবে, কোয়েশ্চেন মার্কটা পাবে। বুঝতে পেরেছো? গুলিয়ে ফেলবে না। বেশ, চলো। একই, এখানে ভাগ করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করবো, যে এই কোয়েশ্চেন মার্কে কি হবে, তখন আমি করবো 3 ডিভাইডেড বাই 6, মানে আমাকে এখানে করতে হবে 3080000 ডিভাইডেড বাই 2000000। ঠিক আছে, এবার একটু বড়দের মতন করে বলি তোমাকে। তুমি দেখো, এখানে কটা জিরো আছে? 5টা। এখানে কটা জিরো আছে? 5টা। জিরোর কোনো কাজ আছে? জিরো তো সে কেটেই যাবে। যোগ হোক, বিয়োগ হোক, গুণ হোক, ভাগ হোক, যা খুশি হোক না কেন, জিরো কেটেই যায়। তাহলে আমি এটা করি, 308 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে ভাগ করলে কি পাবো? 108। হচ্ছে তো? তাহলে আমার উত্তর কি হবে, যে এখানে আমি লিখবো 154। তাই তো? 154, তার সাথে যদি আমি এটাকে ভাগ করি, মানে এটা দিয়ে যদি ভাগ করি তাহলে এটা পাবো। এটাই আমার উত্তর। বেশ, এবার এটার সাথে কি গুণ করলে এটাকে পাবো? তাহলে এই ছোট সংখ্যাটা দিয়ে এটাকে ভাগ করে দিই। 355628 ডিভাইডেড বাই 752। যা হবে, ভাগ করতে তুমি শিখেছো, করে ফেলবে। বেশ, এর পরের প্রশ্ন, এটা কোষে দেখি থেকে প্রশ্ন। ঠিক আছে, একটি শহরের লোকসংখ্যা 2,98,72,600, এর মধ্যে পুরুষ এতজন, মহিলা এতজন, তাহলে শিশুর সংখ্যা কত? ঠিক আছে, এবার তুমি কি করে করবে, যে তুমি ধরে নেবে। ঠিক আছে, তুমি মনে করবে যে শহরের মধ্যে কারা কারা আছে, পুরুষ আছে, মহিলা আছে, আর শিশু আছে। এবার তুমি তো দেখছো যে এই অঙ্কটাতে শুধু যোগ বিয়োগ করলেই হয়ে যায়, কিন্তু তোমাকে দিয়েছে কেন? তোমাকে দিয়েছে এই যে যেটা কথায় লেখা আছে 2,98,72,600, এটাকে তুমি সংখ্যায় লিখতে পারো কিনা, এটা হচ্ছে প্রথম কাজ তোমার। তারপরে তো তুমি করবেই। তাহলে তোমাকে কি করতে হবে, যে তুমি লিখবে শহরের মোট লোক সংখ্যা 2,98,72,600। 2,98,72,600
98,72,600 হয়েছে। বেশ, তুমি লিখলে। আচ্ছা, শহরের মোট পুরুষের সংখ্যা কত? 25,500,000 পুরুষ। শহরের মোট মহিলার সংখ্যা হচ্ছে 88,72,435। ঠিক আছে? তো যিনি প্রশ্ন বানাচ্ছেন তিনি শুধু দেখতে চাইছেন এই যে তুমি এটাকে কথায় লিখতে পেরেছো কিনা, এই সংখ্যাগুলোকে তুমি ঠিকভাবে তলায় লিখতে পেরেছো কিনা। ঠিক আছে, এইটা উনি দেখতে চাইছেন। আর কি করতে চাইছেন তার সাথে, যে তুমি যোগ বিয়োগ জানো কিনা। ঠিক আছে, এটা তাহলে তুমি আবার লিখবে শহরের মোট শিশুর সংখ্যা। এক কাজ করো, এইভাবে সরাসরি না করে তুমি করবে কি, শহরের মোট পুরুষ ও মহিলার সংখ্যা বের করবে। তার জন্য তোমাকে কি তাদের সংখ্যাকে যোগ করতে হবে। এত বেরোবে। এবার তাহলে তারপরে তুমি কি করবে, শিশুর সংখ্যা বের করার জন্য, আমার জায়গা নেই বলে আমি এখানে লিখছি, তুমি গোটাটা একসাথে ভালো করে লিখবে। শিশুর সংখ্যা বের করার জন্য তুমি করবে যে মোট লোক সংখ্যা মাইনাস পুরুষ ও মহিলার সংখ্যা, মহিলার সংখ্যা দিয়ে তুমি ক্যালকুলেশনটা করবে। ঠিক। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার উত্তর। বেশ, এরপরে চলো পরের অঙ্কটা দেখি।
এখানে গ্যাপ রেখে দিই, সেখানে হবে হচ্ছে কি এই সংখ্যাটা। আচ্ছা, এবার এই প্রশ্নটা বলছে এটার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে? 2, 3, 4, 5, 6, 7 এর সাথে আমাকে একটা সংখ্যা যোগ করতে হবে, তাহলে সেইটা সম্পূর্ণভাবে এর সাথে বিভাজ্য হবে। মানে বিভাজ্য হবে মানে কি, যে এর কোনো ভাগশেষ থাকবে না। বুঝতে পেরেছো? আমার ভাগশেষ থাকবে না, তার মানে আমাকে কি করতে হবে, যেটা ভাগশেষ থাকবে, ঠিক আছে, কিভাবে বোঝাই বলো তো, এইভাবে করো দেখি। ঠিক আছে, ধরো আমি আমি এরকম একটু প্রশ্নটা আরো সোজা করছি, দিয়ে তারপরে এই প্রশ্নে আসছি। ধরো প্রশ্নটা এরকম আছে যে 3 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 2 দ্বারা বিভাজ্য হবে? ঠিক, তাহলে আমি এইটা বলতে চাই যে 3 এর সাথে একটা কোনো সংখ্যাকে যোগ করব, সেটাকে 2 দিয়ে ভাগ করলে আমার কোনো ভাগশেষ থাকবে না। কিভাবে করব দেখি। 3, 2, 2 একে 2, কত পড়ে থাকলো 1। ঠিক, এবার 1 কি 2 দিয়ে বিভাজ্য? না, বিভাজ্য না, 2 এর থেকে ছোট। ঠিক কতটা ছোট? আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ভাগশেষ, এটা তো ভাগশেষ, ভাগশেষ 1 2 এর থেকে কত, কতটা ছোট? মানে 2 minus 1 equals to 1, মানে 1 ছোট, মানে এত কম, 1 কম। ঠিক আছে, এবার তুমি ভাবছো যে এত কেন বকছি আমি। হুম, 1 কম, তার মানে আমি যদি 3 এর সাথে 1 যোগ করে দিই, 3 এর সাথে আমি যদি 1 যোগ করে দিই, তাহলে আমি পাবো 4। 4 কি 2 দিয়ে বিভাজ্য? হ্যাঁ, 4 2 দ্বারা বিভাজ্য। কারণ কি, 4 কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 4 কোনো ভাগশেষ থাকছে না, নো ভাগশেষ। তাই তো? হুম, আমি এটা কেন করলাম বলছি। হুম, আমি এটা করলাম, তার কারণ হচ্ছে যে 2 আমি 3 দিয়ে ভাগ করছি, 1 দিয়ে করলাম,
2, 1 আমার ভাগশেষ পড়ে থাকলো। ঠিক আছে? আমি তো ভাগ করতে পারতাম। আমি যদি ভাগশেষ আসতো তাহলে মিনিমাম ক্ষুদ্রতম আমার এই 1 এর জায়গায় যদি 2 থাকতো, 1 এর জায়গাতে যদি আমার 2 থাকতো তাহলে আমি ভাগ করে দিতাম। 2 নেই বা 2 এর গুণিতক নেই। মানে 2 থাকতে হতো, 4 হতো, 6 হতো, 8 হতো, কিছু একটা তো থাকতো। তবে গিয়ে 2 দ্বারা বিভাজ্য হতো। 2 এর গুণিতক থাকতো তবে গিয়ে 2 দ্বারা বিভাজ্য হতো। তাই না? তাই যে ক্ষুদ্রতম মানে যেটা আমার ভাগশেষ বেরিয়েছে সেটা আমি দেখব আমার 2 এর থেকে মানে ভাজকের থেকে। মানে এইটা তো ভাজক, এটা ভাজ্য, এদিকে ভাগফল, আর এখানে ভাগশেষ থাকে। আমি চেক করছি যে ভাগশেষ ভাজকের থেকে কতটা কম আছে। যতটা কম আছে সেই সংখ্যাটা যদি আমি এর সাথে অ্যাড করে দিই, খামতিটা পূরণ হয়ে গেল। ধরো আরো একভাবে বোঝাই, আরো একভাবে বোঝানোর চেষ্টা করি আমি তোমাকে। ধরো 3টা আপেল আছে, ঠিক আছে? একটা আপেল, দুটো আপেল, আপেল হয়নি যদি এটা বাজে, এটা কিছু বেরিয়েছে, পচা আপেল ধরে নাও, ঠিক আছে? 3টা আপেল। তোমার কাজ হচ্ছে এই 3টে আপেলকে তুমি ম্যাক্সিমাম কতজনের মধ্যে বিলি করতে পারবে যাতে সবাই দুটো করে পায়। তো কি করবে তুমি? 3টে আছে, 2 দিয়ে ভাগ করে দেবে। তো 3টে আছে, 2 দিয়ে ভাগ করে দেবে, 1 হলো, 2, 1। মানে তুমি এই দুটোকে একজনকে দিতে পারলে যার নাম হচ্ছে এ, কিন্তু এটা তোমার পড়ে থাকলো, তাই না? এবার তোমাকে এইটাকে করতে গেলে কি করতে হবে? আরো একটাকে অ্যাড করতে হবে, আরো একটাকে অ্যাড করতে হবে। কেন অ্যাড করতে হবে? কারণ একটা পড়ে থাকলো, তুমি মাইনাস করলে 2 মাইনাস 1, 1 বেরোচ্ছে, এই 1 কে তুমি 3 এর সাথে অ্যাড করে দিলে, তো 4 হয়ে গেল। মানে যদি এখানে আরেকটা আপেল থাকতো, এখানে যদি আরেকটা আপেল থাকতো তাহলে তুমি দুজনকে দিতে পারতে। এমন ভাবে দিতে যেন কোনো আপেল পড়ে না থাকে। বুঝতে পেরেছো? একটুখানি কি বলবো, একটুখানি ভাববে, মানে জিনিসটা একটু চিন্তা করবে। ঠিক আছে? মানে প্রসেস তো সেমই থাকলো। এবার এটা কেন বলছি? যাতে এরকম 1000টা অঙ্ক দিলেও যেন কোনোদিনও না ভুলো। আজকে ক্লাস 6 এ তুমি শিখছো, যেন তোমার এটা বহু বছর মাথায় থাকে। ঠিক আছে? এই জন্য বললাম। এবার অঙ্কটা করি। অঙ্কটাতে আমাকে কি বলেছিল? যে এইটার সাথে 2, 3, 4, 5, 6, 7 এর সাথে কত ক্ষুদ্রতম সংখ্যাকে
যোগ করলে সেটা এটা দিয়ে বিভাজ্য হবে, মানে কি কোনো ভাগশেষ থাকবে না, এই বলেছিল। করে দেখি। 2 3 4 5 6 7 8 3 5 8 3 5, মানে যদি আমি দেখি শর্টকাট মেথড, 835কে আমি বলতে পারি 800। ঠিক আছে, আচ্ছা 800 ইন্টু 3 কত হবে? 2400। আমি এটা দিয়ে করতে পারবো না, মানে আমাকে 800 ইন্টু 2 দিয়ে করতে হবে, যেটা হচ্ছে 1600। আর 35 ইন্টু 2 হচ্ছে 70, তাহলে হবে 1670। 1670 কত দিয়ে ভাগ করলাম? 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 5, এখানে হচ্ছে গিয়ে 4 7, মানে এখানে হাতে থাকলে 1 14, 14 মাইনাস 7 হচ্ছে 7, এই একটা এখানে নামলো মানে হচ্ছে 8, 8 মানে 13 মাইনাস 8 কত হবে গো? 13 মাইনাস 8 হবে 5। ঠিক আছে, আবার তুমি মনে মনে ভাবো, 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 5 8 40, 6 8 48, 7 8 56। ঠিক আছে, এবার ধরো 56 মানে ইন্টু 7 দিয়ে ট্রাই করে দেখি। 5600 35 ইন্টু 7 কত হবে? 35 ইন্টু 7 হবে এখানে 5, 7 5 সাথে 35, হাত থাকলো 3, সাথে 21, 21 আর 3 24, আমি যদি অ্যাড করি তাহলে হবে 5 8 4 5। বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাকে করতে হবে কি 800 ইন্টু 6, 6 8 48, 35 ইন্টু 6 হচ্ছে কি 5 6 30, আর থাকলো 3 18, 18 আর 3 21, তবে 0 1 0 থাকলে 510। তখন হবে, আমি 6 দিয়ে করছি, ঠিক, এখানে 7 পড়ে থাকছে। আচ্ছা, এবার তো 8 একে 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64। ঠিক আছে, আচ্ছা 800 ইন্টু 8 দিয়ে করে দেখি, তাহলে এটা হবে 800 ইন্টু 8 দিয়ে করে দেখি, তাহলে হবে 6400, মানে 6400, আর হবে 35 ইন্টু 8, তাহলে হবে কত? 5 8 40, আর থাকলো 4, 3 8 24 আর 28, 0 8 6 6। ঠিক আছে, হুম, তাহলে কি আসছে? এটাতেই হবে। সরি, 9 দিয়ে করলে বেশি হয়ে যাবে, তখন কি হবে? 6 6 8 0 7, এখানে আছে 16 8, এর একটা এখানে গেল 7, মানে 14 7, এটা 0। এইটা হচ্ছে আমার ভাগশেষ। আমার ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 787। ঠিক, আমাকে এটাকে ভাজককে দিয়ে মাইনাস করতে হবে। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস আমার মাথায় আসছে, এই চলে মাথাতে রেখো, মানে তুমি মনে করো, তাহলে নাহলে দরকার নেই। আচ্ছা তুমি দেখো যে এখানে কিছু তো কম আছে, এই যে ভাজকের থেকে কিছু কম আছে, কত কম আছে আগে বের করে নিই।
এটা করলে মানে 68 আসবে। ঠিক আছে? এই 68 মানে এই 68 কম আছে। যদি এখানে 68 চলে আসতো তাহলে এটা কত হতো? 535। তার মানে এখানে আমি আর 1 লিখতাম, দিয়ে এটাকে ক্যালকুলেট করে দিতাম। তাই তো? বা এখানে থাকা মানে কি? এটার সাথে অ্যাড হয়ে থাকা। এটার সাথে অ্যাড হয়ে থাকা, এটার সাথে 68 অ্যাড হতো। তার মানে কি? আমি তখন এইটা না লিখতে তখন আমার ভাগফল হতো 269। ঠিক আছে? এবার যদি বোঝে তখন আর কি কোনো ভাগশেষ আমার থাকতো না। তখন আমার কোনো ভাগশেষ থাকতো না। আমি তো এটাই চাইছিলাম। তাই না? তো আমাকে মিনিমাম তখন 68 অ্যাড করতে হলো। তাই তো? আমি কি বোঝাতে পারছি? তো এইটা হচ্ছে কনসেপ্ট। এবার তোমার যদি না মনে হয়, এত যদি না অসুবিধা হয়, তাহলে তুমি এইটা মনে রাখার দরকার নেই। ঠিক আছে? তুমি শুধু এইটুকুই মাথায় রেখো যে আমাকে এখানে ভাগ করতে হবে, আর ভাগফলটাকে আমাকে ভাগশেষটাকে আমাকে ভাজকের থেকে বাদ দিতে হবে। ঠিক? এইটুকু হচ্ছে তোমার কাছে, এটা হচ্ছে answer. ওকে? বেশ। আর এই ক্যালকুলেশনটা যদি এইটাতে অসুবিধা হয়, তুমি যেভাবে ক্যালকুলেশন করো তুমি সেইভাবে করতে পারো। ওকে? আচ্ছা, চলো পরেরটাতে দেখি। এটাই খুব সম্ভবত শেষ। হ্যাঁ, এটাই শেষ। এখানে কি বলছে? একটা দেশের ক্ষেত্রফল হচ্ছে এত বর্গ কিলোমিটার, এর মধ্যে বনভূমি এত বর্গ, এর মধ্যে বনভূমি হচ্ছে গিয়ে এত বর্গ কিলোমিটার, নদী অববাহিকা হচ্ছে এত বর্গ কিলোমিটার। বনভূমি ও নদী অববাহিকা বাদ দিয়ে বাকি অংশের ক্ষেত্রফল কত? তুমি কি করবে? এটা তোমাকে নিজেই করতে হবে যে দেশের ক্ষেত্রফল মাইনাস বনভূমির ক্ষেত্রফল প্লাস নদী অববাহিকার ক্ষেত্রফল করবে, যা আসবে সেটাই আনসার। আচ্ছা, এবার এই যোগ বিয়োগ থেকে একটা একটু অন্য টাইপের অঙ্ক দিই আমি তোমাকে। ধরো বলছে ক, ঠিক আছে, ক রোজ সকালে প্রত্যেকদিন সকালে 2 কিলোমিটার সাইকেল চালায়, আর 500 মিটার হাঁটে। ঠিক আছে? তাহলে sorry, তাহলে ক কত দূরত্ব যায়? তখন তোমাকে কি করতে হবে? এই যে 2 কিলোমিটার আছে, এটাকে মিটারে কনভার্ট করতে হবে। তো 200 মিটার প্লাস 2000 মিটার প্লাস 500 মিটার দিয়ে হবে 2500 মিটার, যেটাকে আমি কিলোমিটারে কনভার্ট করলে হবে 2.5 কিলোমিটার। ঠিক আছে? বেশ। এবার তোমার হোমওয়ার্ক করাটা, থ্যাংক ইউ এতটা দেখার জন্য। যদি ইচ্ছা করে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারো প্রত্যেক সপ্তাহে।
বৃহস্পতি আর শনিবার ভিডিও আসবে। কি কি পড়ানো হবে? বিজ্ঞান আর অঙ্ক। তাহলে দেখা হবে পরের সপ্তাহে বৃহস্পতিবারে। ততক্ষণের জন্য টাটা।